শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি গ্রহণ করেছে দিল্লি। বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই ফেরানোর আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। একটা আছে, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। শুধু বিচারের মুখোমুখি করতেই দেশে ফেরানো হবে শেখ হাসিনাকে। জুলাই বিপ্লবে শহীদ আরাফাতের জানাজায় তথ্য উপদেষ্টা। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি। পূর্ব শত্রুতা জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। বিএনপির 15 বছরের লড়াইয়ের পথ ধরেই ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতন। এবার ভোটাধিকার প্রতিষ্ঠায় 5 আগস্টের মতো লড়াইয়ের আহ্বান মির্জা ফখরুলের। সাবেক মন্ত্রী কামরুল, প্রতিমন্ত্রী মহিবুর ও সাবেক এমপি হেনরির বিরুদ্ধে দুদকের মামলা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধেও মামলা। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের সহায়তার অভিযোগ। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার। এবং এলএনজি আমদানির পরিবর্তে গ্যাস উৎপাদন বাড়াবে সরকার। অনুসন্ধান ও উত্তোলনে 3 প্রকল্প একনেকে অনুমোদন। মৌলভীবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি গ্রহণ করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এই খবর জানায়। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে বলে বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে পিলখানায় এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালানোর পর থেকেই প্রশ্ন ছিল শেখ হাসিনাকে ফেরাতে কি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, বন্দি প্রত্যর্পণ চুক্তির কিছু শর্ত পূরণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত চাওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর এই বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, বিচার প্রক্রিয়ার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে চিঠি দিয়েছে বাংলাদেশ। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, একটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, নোট ভার্বাল। হ্যাঁ, না, ভারত সরকারকে। এর আগে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে সেই প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শুধু বিচারের মুখোমুখি করতেই দেশে ফেরানো হবে শেখ হাসিনাকে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের শহীদ আরাফাতের জানাজায় অংশ নিয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, এই সরকার গণহত্যা সহ সকল গুম খুনের বিচার করতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও জমায়েত ছাত্র জনতার। তবে এবার আর কোনো দাবি আদায় নয়, সহযোদ্ধার শেষ বিদায়। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও রাজপথ থেকে সরেনি পুলিশ। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়ে গেছে। সেই গুলিতে আজমপুর উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন আরাফাত। বিভিন্ন হাসপাতাল ঘুরে পাঠানো হয় সিএমএইচে। 4.5 মাস চিকিৎসাধীন থাকার পর মারা যান রোববার রাতে। বিকেল 3টায় তার জানাজায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা সহ সাধারণ মানুষ। আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে, আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি। নয়াদিল্লি থেকে বড় বড় কথা বলে প্রত্যেকটা খুনির বিচার হবে, একটাকে ছাড় দেওয়া হবে না, কোনো খুনি বাদ যাবে না। নিশ্চিত থাকেন, এই বাংলাদেশ যতদিন থাকবে
এই আরাফাতদেরকে আমরা ভুলবো না। এ সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির দড়িতে ঝোলার জন্য। এই বাংলার মাটিতে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব, এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হইনি। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। এরপর শত শত মানুষের অংশগ্রহণে শুরু হয় জানাজা। জানাজা শেষে শহীদ মিনার থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল, শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে এসে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। যারা বিএনপিকে হেয় করে কথা বলছে তাদের প্রতি মির্জা ফখরুল বলেন, বিএনপির 15 বছরের লড়াইয়ের পথ ধরেই ছাত্র জনতার অভ্যুত্থানে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ঠাকুরগাঁওয়ে জনসভায় একথা বলেন বিএনপি মহাসচিব। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। উৎসবের আমেজ পুরো সমাবেশ জুড়ে। দীর্ঘদিন পরে এক হতে পেরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। স্লোগান আর মিছিলে ঐক্যের বার্তা। প্রায় সবার হাতে ছিল দলীয় প্রতীক ধানের শীষ। মানুষের ঢল নামে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। দুপুর গড়িয়ে বিকেল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। সোমবার বিকেল 4টার দিকে নিজ নির্বাচনী আসনের জনসভায় উপস্থিত হন বিএনপি মহাসচিব। উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ, ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। বিগত আন্দোলনে বিএনপির অবদান নিয়ে যারা কটাক্ষ করছে তাদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল। বলেন, তাদের 15 বছরের লড়াইয়ের কারণেই শেখ হাসিনাকে বিদায় করা সম্ভব হয়েছে। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি, সেখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এইটাই হচ্ছে মুক্তির পথ, আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার ফেরাতে 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য। দেশ, মাটি ও মানুষের জন্য আবারও লড়াইয়ের প্রস্তুতি নিতে সবাইকে আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা তৃণমূলে পৌঁছে দেওয়ার এই জনসভা হলো মূলত নির্বাচনী প্রস্তুতি সভা হিসেবে দেখছে ঠাকুরগাঁও জেলার সাধারণ মানুষ। তাই তারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের ষড়যন্ত্র এবং সংকট মোকাবেলায় অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচনের পথে হাঁটবেন তারা। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও মামলা হয়েছে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সাবেক এমপি হেনরি ও সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধেও। প্রায় 6.5 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে মামলা হয়েছে তার স্ত্রীর নামেও। 6.29 লক্ষ টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎসের সাথে সম্পদ অর্জন করার অপরাধে এবং উক্ত সম্পদ স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর সহ 15টি ব্যাংক হিসাবে 21.18 লক্ষ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 মানি লন্ডারিং প্রতিরোধ আইন
2012 4-2, 4-3 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 দ্বারাই এটি মামলা রুজু করা হয়েছে। সন্দেহজনক লেনদেনের দায়ে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান ও তার স্ত্রী এবং সাবেক এমপি জান্নাতারা হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব ফাতেমা আক্তার, স্বামী মোহাম্মদ মুহিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,92,19,752 টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা, দুর্নীতি দমন কমিশন আইন 2004 27-1, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 4-2 এবং 4-3 দ্বারা দণ্ডবিধি 109 দ্বারাই আরও একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস। টিউলিপ সিদ্দিক এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও জিজ্ঞাসাবাদে নিজের অবস্থান তুলে ধরেছেন বলে জানান ব্রিটিশ মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানায়, বৃহস্পতিবারের ওই জিজ্ঞাসাবাদের বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র জানান, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতির সামাল দেয়া তার কাজ। অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে 2013 সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয় তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ, যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। টিউলিপ সিদ্দিক ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানার বিরুদ্ধেও। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এলএনজি আমদানির পরিবর্তে দেশে গ্যাস উৎপাদন বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার। গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে 3টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর উল্লেখ করে মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল করা হয়েছে। আবাসিক ও শিল্প খাত মিলিয়ে বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩,৮৫০ মিলিয়ন ঘনফুট, যার বিপরীতে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে আসে ২,৭৫০ মিলিয়ন ঘনফুট। বাকিটা আমদানির মাধ্যমে মেটানো হয়। পেট্রোবাংলার তথ্য বলছে 2018-19 অর্থবছর থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত 6 বছরে দেশে এলএনজি আমদানি করা হয়েছে 410 কার্গো। এতে ব্যয় হয়েছে 1,64,275 কোটি টাকা। এই খরচ বাঁচাতে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনে জোর দিচ্ছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক বৈঠকে ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য প্রসেস প্ল্যান্ট স্থাপন, রশিদপুরে 11 নম্বর কূপ খনন এবং গ্যাস অনুসন্ধানের 2D সিসমিক সার্ভে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে 810 কোটি 26 লাখ টাকা। ভোলা অঞ্চলে অনেক গ্যাস আছে, সিলেট অঞ্চলে এখন অনেক গ্যাসের রিজার্ভ আছে। এতদিন এই গ্যাসের রিজার্ভগুলো দিকে না তাকিয়ে আমরা কেন এলএনজি ইম্পোর্টের দিকে এত বেশি বা কয়লা দিকে এত বেশি ঝুঁকে গেলাম? আগের সরকারের সময় নেওয়া রাজনৈতিক কিংবা অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে মৌলভীবাজারের লাঠিটিলায় সংরক্ষিত বনের 5,631 একর জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণ প্রকল্পটি বাতিল করা হয়েছে। সমীক্ষা করে দেখা গেছে যে এই জীববৈচিত্র্য, বিশেষ করে হাতিদের চলাফেরা এবং অন্যান্য প্রজাতির ভীষণ ক্ষতি হবে। কেন এখানে ইকো পার্কের জন্য এত বড় প্রকল্প করা হয়েছিল সেটাই বরং একটা আশ্চর্যের বিষয়। এখন থেকে প্রকল্প অনুমোদন করার আগে পরিবেশ সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। ঠিক যা নিয়ম আছে সেই অনুযায়ী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা সারবাহী কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। প্রতিটি কেবিনে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় পড়েছিল কেরানি, সুকানি ও বাবুর্চি সহ কার্গো জাহাজের কর্মকর্তা কর্মচারীর নিথর দেহ। সোমবার দুপুর 1টার দিকে 999-এ কলের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর আসে মেঘনা নদীতে ডাকাত হামলায় একটি কার্গো জাহাজের সব কর্মচারী নিহত হয়েছেন। এ তথ্য পেয়ে মাঝিরচর এলাকায় নোঙর করা এমভি আল বাখেরা নামে জাহাজে পৌঁছায় কোস্টগার্ড ও নৌ পুলিশ। এ সময় জাহাজের কেবিনে নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। প্রত্যেকের মাথায় দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন। এর মধ্যে 5 জন মৃত আর 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো 2 জন। স্টাফ জীবিত আছে ডোরকাটা, ওর কাছ থেকে মানে হাতেরই সরাই দেওয়া হয়েছে আষ্টু। মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে, না হলে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটানোর কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসক। আমরা অবশ্যই এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করব, তবে মূল যে এটা যদি আমরা একটা হত্যা বলি, এটা ডাকাতি বলি না কেন, সেটার আসলে একটা পুলিশ যে ইনভেস্টিগেশন আছে, সেটা নৌ পুলিশ বলেন বা আমাদের পুলিশ বলেন, তারা ইনভেস্টিগেশনটা করবে। চট্টগ্রামের কাফকো সার কারখানা থেকে সার বহন করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল জাহাজ এমভি বাখেরা। সময় সংবাদ, চাঁদপুর। আবারও ডলারের বাজারে অস্থিরতা। নির্ধারিত দরে খোলা বাজারে মিলছে না বিশ্বের প্রধান এই মুদ্রা। দাম বেড়ে 127 টাকা ছাড়িয়েছে। রমজানকে সামনে রেখে আমদানি ব্যয় বাড়া, রিজার্ভ ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনা ও কারসাজির ফলে দাম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পেশা একজন ব্যবসায়ী আরিফ বিল্লাহ ভ্রমণে যেতে চান থাইল্যান্ড। রবিবার হন্য হয়ে কয়েকটি মানি এক্সচেঞ্জ ঘুরেও পেলেন না চাহিদা মতো ডলার। সময় মতো না পেলে অনিশ্চিত হয়ে যেতে পারে বিদেশ যাত্রা। ব্যাংক বলেছে কার্ড এন্ডোর্স করে নিতে হবে, ওদের কাছে ডলার নেই। আর মানি এক্সচেঞ্জের ঊর্ধ্বগতির কারণে তারা বলতেছে তাদের কাছেও ডলার নেই। শুধু আরিফ বিল্লাহ নয়, এমন অনেকেই ব্যাংকে ঘুরেও পাচ্ছেন না ডলার। ব্যাংকে আসলাম কিন্তু কোথাও ডলার না পেয়ে পরে মানি এক্সচেঞ্জের এখানে এসে দেখি যে ওনারা 127 টাকা 30 পয়সা করে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে দেখা যায় ডলার ক্রয় 120 টাকা আর বিক্রয় মূল্য 121 টাকা লেখা আছে। তবে সর্বোচ্চ 127 টাকা 30 পয়সাতেও বিক্রি হচ্ছে। নির্ধারিত দরের বেশি দামে ডলার বিক্রি প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, ক্রলিং পেগ থেকে বেরিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। এতে দাম বাড়ার আশায় অনেকে হয়তো ডলার ধরে রেখেছেন। ক্রলিং পেগ রেট দেওয়ার মধ্যে আমরা 21 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, তার আগে 19 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। সে সময় লেনদেন হয়েছে, কম বেশি ক্রাইসিস ছিল, সেটাও ওভারকাম করতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে এসে যে অস্থিতিশীল পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এটা সার্বিক। আপনি প্রয়োজনের তুলনায় যদি বেশি নিতে চান তাও তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি দেবো কোথার থেকে? এটা তো আর আমি না পাইলে তো দেওয়ার প্রশ্নই ওঠে না। আগস্টে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আন্তঃব্যাংক ডলারের দাম 120 টাকায় স্থিতিশীল ছিল। তবে রমজানকে সামনে রেখে জুলাই অক্টোবরে বছর ব্যবধানে 1% বেড়েছে আমদানি ব্যয়। এদিকে রিজার্ভের পরিমাণ বাড়াতে ডলার কিনছেন কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাব পড়েছে ডলারের দামে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নিখোঁজের প্রায় 1.5 বছর পর সাভারের নিজ বাড়িতে ফিরেছেন রহমতুল্লাহ। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত মা। ঘটনার বিবরণ শুনে শিহরিত স্বজনরাও। 16 মাস পর ফিরেছেন ছেলে, তাই মায়ের চোখে আনন্দ অশ্রু, চোখে মুখে স্বস্তির ছাপ ভাই বোনদেরও। দীর্ঘদিন বন্দি জীবনের পর মানসিকভাবে বিপর্যস্ত রহমতুল্লাহ। 2023 সালের 29 আগস্ট ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে নিজ বাড়ি থেকে জঙ্গি সন্দেহে যুবক রহমতুল্লাহকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। চোখ বাঁধা অবস্থায় 9 মাস একটি কক্ষে নির্যাতন চালানো হয়। এরপর তাকে একটি হায়েস গাড়িতে করে যশোরের বেনাপোল সীমান্ত পার করে ভারতের সীমানায় ঢুকিয়ে দেওয়া হয়। 2-3 দিন ঘোরার পর ভারতের পুলিশ তাকে গ্রেফতার করে। অনুপ্রবেশের দায়ে 6 মাসের সাজা দিয়ে তাকে ভারতের দমদম কারাগারে রাখা হয়। এছাড়া 1000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাস কারাভোগের সাজা দেওয়া হয়। 7 মাস জেল খাটার পর সবশেষ দমদম জেলখানা থেকে গাড়িতে করে সীমান্তে আনা হয়। গত শুক্রবার রাত 12টার দিকে তাকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়। পরে গোমস্তাপুর থানা পুলিশ তাকে উদ্ধারের পর আইনি আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। যারা নিছে এদেরকে দৃষ্টান্তমূলক এই দেশের মধ্যে তাদেরকে শাস্তি হওয়া, যাতে পরবর্তীতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। রহমতুল্লাহ পেশায় ইলেকট্রিশিয়ান। সময় সংবাদ, সাভার।
রাজধানীর ওয়ারীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজ মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। সম্মেলনে অংশ নেন ওয়ারী, গ্যান্ডারিয়া থানাসহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ইউনিটের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, ২৪-এর বিপ্লব যেন বেহাত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।